আমার কাউকে কদমবুচি করার প্রয়োজন নাই। কোনো অত্যাচারী শাসককে, শোষককে আমার কদমবুচি করার প্রয়োজন নাই। আমার হঠাৎ করে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নাই কোথাও কেউ নেই। এটা লেখার দরকার নেই। কারণ আমার ফিলিংসটা হচ্ছে যে সবসময় আল্লাহ ছিল সব জায়গাতে, সৃষ্টিকর্তা ছিল। এবং সবচেয়ে বড় কথা, মজলুমেরা সংখ্যায় বেশিই থাকে পৃথিবীতে, তারা সবসময় থাকবে, এটাই হলো বিষয়। এখন আমি যখন কোনো একটা কথা বলি, এটাকে অনেকে ব্যক্তিগতভাবে পার্সোনালি নিয়ে নেন, আমি একটা মেটাফোর হিসাবে বলি। বান্না ভাই, আপনার কাছে জানতে চাও, আপনি নির্মাতা মানুষ, একটা লেন্সের মধ্যে দিয়ে বিশাল জগৎ দেখেন, সেখানে অন্যরকম একটা ভাবনা, আপনার ভাবনায় আমরা দেখি, আমরা শিহরিত হই, অনুপ্রাণিত হই। ঠিক কেন মনে হলো যে এই গণঅভ্যুত্থানে আপনার একটা কন্ট্রিবিউশন দরকার? এবং অনেকটা সময় এরকমও দেখেছি যে, আমি যদি মহান মুক্তিযুদ্ধের কথা বলি, 1971 সালের প্রেক্ষাপটের কথা বলি, সেখানে সাংস্কৃতিক অবদান কিংবা আপনাদের মতো ব্যক্তিদের অবদান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কখনো কি মনে হয়েছিল যে আপনারা যারা আছেন, যারা এই অঙ্গটাতে বিশেষভাবে কাজ করেন, তাদেরও আসলে ভয়েসটা রেজ করা দরকার? অবশ্যই। আমি এটা একটু শুরু থেকে শুরু করতে চাই। শুরু থেকে বলতে আমি এটাকে শুধু জুলাইয়ের অভ্যুত্থানের সময়ে, গণঅভ্যুত্থানের সময়কার আন্দোলন মনে করি না, সংগ্রাম মনে করি না। আমি এটাকে মনে করি হচ্ছে লগিম ওঠার সময়কার আন্দোলনের সময় থেকে। এটা আসলে যে শুধু আমি মনে করি না শুধু জুলাইতে দানা বেঁধে উঠলো। এটা এত বছরের সংগ্রাম, যে 17 বছর ধরে যে সংগ্রামটা হলো, এই সংগ্রামের ফলে এসে জুলাইটা ঘটলো। তো আমি আসলে ক্রেডিটটা দিতে চাই ওই মানুষগুলোকে যারা 17 বছর গুম হয়েছেন, খুন হয়েছেন, যাদের পরিবার আক্রান্ত হয়েছে, সেই মানুষগুলো, যারা অত্যাচারিত হয়েছে সেই মানুষগুলোকে। তো আমার কন্ট্রিবিউশনটা শুধু এটাই ছিল। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি সবসময় সদাসত্য কথা বলার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি অন্যায়কে প্রশ্রয় না দিতে, এমন কোনো কাজ না করতে, এমন কোনো লোকদের সাথে, ব্যক্তিদের সাথে উঠা বসা না করতে, তাদেরকে নিয়ে ফ্লেক্স না করতে, সেটা যেভাবেই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে সেলফি তুলে হলেও এমন কিছু না করতে যাতে করে আমাকে কেউ ওই ট্যাগটা দিতে পারে যে তুমি তো ওদের সাথে ছিলা। আমি কখনোই খুব সচেতনভাবে চেষ্টা করেছি যে এরকম যদি আমার অজান্তে কোনো রেয়ার ঘটনা ঘটে থাকে সেটা হতে পারে, কিন্তু আমার জানা মতে এটা হয়নি। আমি সবসময় চেষ্টা করেছি। আমার এই জন্য অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছে। স্যাক্রিফাইস করতে হয়েছে কি? আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে লোভ। আমাকে টোটালি লোভের বাইরে যেতে হয়েছে, যে আমার এটা লাগবে না, আমার ওটা চাই না। আমি তারপরও আমি দেখি না সঠিক পথে থাকতে পারি কিনা। তো আমার যুদ্ধটা আসলে 17 বছরের যুদ্ধ, আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠার যুদ্ধ, আমার পারিবারিক শিক্ষা, আমার নৈতিক শিক্ষা, আমার ধর্মীয় আচার, সবকিছুতে আমাকে যেটা বলেছে যে রাইট, যে তুমি এটাই করা উচিত, তোমার সাধারণ মানুষের পক্ষে থাকা উচিত, প্রতিবার যারা মজলুম তাদের পক্ষে থাকা উচিত। আমি সেই কাজটাই করেছি সবসময়। আমি যদি এই ব্যাপারটা তার একটু স্পেসিফিক ভাবে বলি, যে আমরা দেখেছি, আমি যদি আপনার কথার মূল বা সারাংশ ধরি, যে আমরা দেখেছি যে বিগত সময়ে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তারা আসলে বিশেষ সুবিধা নেয়ার জন্যই আসলে বিভিন্নভাবে তাদেরকে উপস্থাপন করত। সেই জায়গাটা থেকে আপনি নিজেকে বিরত রেখেছেন। আপনি মনে করেছেন যে আপনি যদি তুলতেন, হয়তো আপনার সুবিধাটা একটু বাড়তো, আপনার প্রমোশনটা একটু বাড়তো, অ্যাডভার্টাইজমেন্টটা আরো হয়তো বিশাল পরিসরে হতো। সেইটা আপনি নিজেকে বিরত রেখেছেন। সেই জায়গাটা আপনি বলছেন যে আপনার নৈতিক শিক্ষার মাধ্যমে আপনি নিজেকে গড়ে তুলেছেন। যারা গিয়েছেন তারা কি ভুল করেছেন? অবশ্যই তারা ভুল করেছেন। ভুল করেছেন ইন সেন্স, দেখেন জীবনটা একটাই। আপনি মানুষ ইতিহাসের কোন সাইডে থাকবেন, রাইট সাইডে না রং সাইডে থাকবেন, সেটা আপনার পক্ষে, আপনার বিবেককে দিয়ে আপনাকে ভাবতে হবে, জাজ করতে হবে। তো দেখুন, আমি ফিল করি যে আজকে আমি যাকে সাপোর্ট করছি, সেই মানুষটা যদি কালকে কোনো কারণে প্রচন্ড অত্যাচারী হয়ে উঠে, স্বৈরাচার হয়ে উঠে, আমি কি তার বিপক্ষে কথা বলবো না? নিশ্চিতভাবে আমি কথা বলবো। তো আমি হয়তো আজকে তাকে পছন্দ করছি, কালকে, এখন ঘটনা হচ্ছে, আমার বোঝার জায়গাটা হচ্ছে খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে আমি কোনোভাবেই মনে করি না যে এই দুনিয়ায় আমাকে অনেক কিছু পেতে হবে। আমার ভালো থাকার জন্য অনেক কিছু প্রয়োজন। সেই জন্য আমার কাউকে কদমবুচি করার প্রয়োজন নাই। কোনো অত্যাচারী শাসককে, শোষককে আমার কদমবুচি করার প্রয়োজন নাই। আমার হঠাৎ করে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নাই কোথাও কেউ নেই। এটা লেখার দরকার নেই। কারণ আমার ফিলিংসটা হচ্ছে যে সবসময় আল্লাহ ছিল সব জায়গাতে, সৃষ্টিকর্তা ছিল। এবং সবচেয়ে বড় কথা, মজলুমেরা সংখ্যায় বেশি থাকে পৃথিবীতে, তারা সবসময় থাকবে, এটাই হলো বিষয়। এখন আমি যখন কোনো একটা কথা বলি, এটাকে অনেকে ব্যক্তিগতভাবে পার্সোনালি নিয়ে নেন। আমি একটা মেটাফোর হিসাবে বলি, অনেককে বোঝানোর জন্য আমি একটা বা দুইটা মেটাফোর ইউজ করি, সেটাকে কোনো একজন ব্যক্তিগতভাবে নিতে পারেন, কিন্তু নিয়ে লাভ নাই। আসলে আমি আসলে ব্যক্তিগতভাবে বলি না, এটা আমার বলাটা, ওটা হয়তো একজন বা দুজন ব্যক্তির সাথে রিলেটেড হতে পারে, কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাই সেটা হচ্ছে সামষ্টিকভাবে। যে আমার কথা হচ্ছে খুব স্পষ্ট, সেটা হচ্ছে আপনারা যারা এই
আকাজটা করেছেন, অকাজটা করেছেন, এবং সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য যা যা করেছেন, মনে করেছেন এটাই ভালো হবে, আপনার ফ্ল্যাট হবে, গাড়ি হবে, বাড়ি হবে, অনেক কিছু হবে, এবং আপনি সমাজে অনেক বড় বড় ইফতার পার্টির কার্ড পাবেন, ইয়াতে যেতে পারবেন, কিন্তু সেটা ভাবতেছেন না যে এরা তো রক্তের উপরে বসে আছে, মানুষের জীবনের উপর বসে আছে। এই যে জায়গাগুলো আপনারা পাবেন, এইটা ভুল হয়েছিল, এবং সেই ভুল থেকে রিকনসিলিয়েশনটা দরকার, যে আপনাকে সরি বলতে হবে, আপনাকে জাতির কাছে ক্ষমা চাওয়াটা খুব জরুরি। আপনারা ক্ষমা চেয়ে নেন না, আমি বিশ্বাস করেন আমি মুখে স্কচটেপ মেরে দিব, আমি একটা কথা বলবো না। আমি যদি একদম স্পষ্টভাবে বুঝি তাহলে রনি ভাই, আমি এখনই আসছি আপনার কাছে। আমি যদি স্পষ্টভাবে বুঝি তাহলে হচ্ছে যে আপনি বলছিলেন যেই একটা অন্যায় হয়, সেটা মানুষ হোক বা গোষ্ঠী হোক সেটা বিষয় না, যে অন্যায়টা হয় সেই অন্যায়টার বিরুদ্ধে কথা বলা দরকার, এবং তারা যারা বিশেষ সুবিধা নিচ্ছেন তারা আসলে সেই কথাটা বলেননি সময় মতো, এবং আপনি আসলে সেই সময়টার কথা বলেছেন, এখনো বলছেন। এবং আমি ছোট করে জানতে চাই, এখন যেভাবে চলছে বা সামনে যদি কেউ ভুল করে, আপনি নিশ্চয়ই সেই ভুলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আমি তো সেটা বললামই, আমার কাছের লোকটাও যদি অন্যায় করেন, আমার কাছে যদি মনে হয়, এবং বেশিরভাগ মানুষ মজলুমেরা যদি মনে করে যে এটা অন্যায়, আমি তো মজলুমের পক্ষেই যাব।